কি করে সম্ভব? গায়ের রং এত ঘন কালো, চামড়া কুঁচকে গেছে, আর মাথায় সব চুল দেখছি সাদা। এ তো যেন এক বৃদ্ধ মানুষের মতো। এবং গোপনে গভীর জঙ্গলের পার্শ্ববর্তী এক নদীতে ভাসিয়ে দিলেন। কি অভিশপ্ত! তুমি মানুষ নও, তুমি এক রাক্ষস। বহুকাল আগের কথা, এক বিশাল রাজ্যে রাজত্ব করতেন রাজা সূর্যবর্মন। তিনি ছিলেন অসম্ভব ক্ষমতাশালী, কিন্তু তার অহংকার ছিল আরো বেশি। রাজা তার নিজের রূপ আর ক্ষমতা ছাড়া আর কিছুই ভালোবাসতেন না। এই পৃথিবীতে সৌন্দর্যের পূজারী একমাত্র আমি। কত সুন্দর এই রাজত্ব! আর আমি স্বয়ং সূর্যবর্মন, যার রূপে আলোকিত হয় শত শত প্রদীপ। মহারাজ, আপনি সত্যি অতুলনীয়। আপনার তেজ সূর্যের মতোই প্রখর। ঠিক বলেছ চন্দ্রলেখা, সৌন্দর্যই জীবনের সার। কুৎসিত নোংরা গরিব এরা মানুষ নামে কলঙ্ক। এদের দেখলে আমার মন ঘৃণায় ভরে ওঠে। বছরের পর বছর কেটে গেল। রাজার সমস্ত সুখ ছিল, কেবল একটি জিনিস ছাড়া। তার কোনো সন্তান ছিল না। এই শূন্যতা রাজাকে ভেতরে ভেতরে কষ্ট দিত, কিন্তু অহংকারের কারণে তিনি সেই দুর্বলতা কাউকে বুঝতে দিতেন না। একদিন রাজা গভীর জঙ্গলে শিকারে বের হলেন। সূর্যের আলো সেখানে প্রবেশ করতে পারত না। প্রহরী, জলদি এখানে এসো। এই শিকার ভূমিতে যেন কোনো সাধারণ মানুষের আনাগোনা আমার চোখে না পড়ে। হঠাৎ ঘন ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক ভয়ানক কুৎসিত বুড়ি। তার চামড়া কুচকানো, শরীর রোগা, আর গায়ে ছেঁড়া কাপড়। বুড়িটি পিপাসার্ত ছিল। রাজা মশাই, ও রাজা মশাই, আপনার কাছে একটু জল আছে? আমি অনেক দূর থেকে এই পথে এসেছি। এ কি বুড়ি, তুমি আমার সামনে আসার সাহস পেলে কি করে? ক্ষমা করবেন রাজা মশাই, আমি খুব পিপাসার্ত। একটু যদি জল দিতেন খুব ভালো হতো। থামো, তোমার ওই বীভৎস নোংরা চেহারা আমার সুন্দর চোখকে কুলসিত করছে। তোমার মতো কুৎসিত প্রাণীকে জল দেওয়া তো দূরের কথা, তোমার সঙ্গে এক নিঃশ্বাসে কথা বলাও যে পাপ। রাজা মশাই, আমি দুর্বল, তাই বলে কি আমার সামান্য পিপাসা মেটানোরও অধিকার কি নেই? অধিকার? তো তোমার আবার কিসের অধিকার? নোংরা বুড়ি, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। তোমার এই কুৎসিত রূপ নিয়ে তুমি যে কিভাবে সূর্যের আলোয় বের হও, ছি! তোমার জন্মই তো একটা অভিশাপ। রাজার এই চরম অপমান বুড়ির মনে গভীর আঘাত দিল। আসলে সে ছিল সেই বনের এক ক্ষমতাবান রাক্ষসী, যে বুড়ির ছদ্মবেশে ছিল। অহংকারী রাজা, এতক্ষণ আমি সব সহ্য করছিলাম, কিন্তু তুমি তোমার সৌন্দর্য আর ক্ষমতা নিয়ে যে গর্ব, তা আজ মাটিতে মিশে যাবে। কি বললে বুড়ি? আমার গর্ব? তুমি এক সামান্য বুড়ি হয়ে
আমাকে কি বলতে চাচ্ছ? তুমি তো কিছুই করতে পারবে না। তুমি কুৎসিতকে ঘৃণা করেছো, তুমি দুর্বলকে অপমান করেছো, তুমি মনে করেছো রূপই সব। মনে রেখো, তোমার এই পাপের ফল তোমাকেই ভোগ করতে হবে। তোমার অহংকার বেশি দিন টিকবে না রাজা মশাই। তুমি এসব কি বলছো বুড়ি? তোমার মতো এক জীর্ণ বুড়ির অভিশাপ নিয়ে আমি ভয় পাবো? তুমি তো আমাকে হাসালে। হ্যাঁ রাজা মশাই, অভিশাপ। আমি অভিশাপ দিলাম, তোমার নিজের সন্তান যখন জন্ম নেবে তখন সে হবে আমার মতোই বীভৎস। সে দেখতে হবে কুৎসিত, কালো চামড়া, কুঁচকে যাওয়া, মাথায় থাকবে সাদা চুল। জন্মের দিনই সে দেখতে হবে 100 বছরের বৃদ্ধের মতো। সেদিন তুমি বুঝবে কুৎসিত হওয়ার যন্ত্রণা কতটা গভীর। যেদিন তুমি নিজের ভুল স্বীকার করে প্রায়শ্চিত্ত করবে, সেদিন হয়তো সে মুক্তি পাবে, তার আগে নয়। এই কথা বলে রাক্ষসী বুড়ি মুহূর্তে ঘন জঙ্গলের ভেতরে মিলিয়ে গেল। রাজা অবশ্য ভয় পেয়ে গেলেন না, কিন্তু তার মনে এক অস্বস্তির কাঁটা বিঁধে রইল। প্রহরী, দ্রুত ফিরতে হবে। এ শুধু এক উন্মাদিনীর প্রলাপ। এসব শুনে আমাদের কোনো কাজ নেই। চলো এক্ষুনি রাজ্যে ফিরে যাই। কিছুদিন পরেই রানী চন্দ্রলেখা গর্ভবতী হলেন। রাজপ্রাসাদে আনন্দের বন্যা বইল। রাজা অভিশাপের কথা ভুলেই গেলেন। তিনি নিশ্চিত ছিলেন তার সন্তানও তার মতোই সুন্দর হবে। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল, কিন্তু যখন সন্তান জন্মালো তখন সেই আনন্দ মুহূর্তে আতঙ্কে পরিণত হলো। রাজকুমার জন্ম নিল রাজার ঘরে, কিন্তু সে ছিল অন্য শিশুদের থেকে ভয়াবহ, অস্বাভাবিক। এ কি করে সম্ভব? গায়ের রং এত ঘন কালো, চামড়া কুঁচকে গেছে, আর মাথায় সব চুল দেখছি সাদা। এ তো যেন এক বৃদ্ধ মানুষের মতো। রাজার হৃদয়ে সেই গভীর বনের বুড়ির কথা বিদ্যুৎ চমকের মতো মনে পড়ল। তার অহংকার মুহূর্তে চূর্ণ হয়ে গেল। তিনি তার নিজের পাপের ফল সামনাসামনি দেখতে পেলেন। না না না, এমন সন্তান আমার ঘরে জন্ম নিতে পারে না। এ এক অভিশাপ, এ আমার সাম্রাজ্যের লজ্জা। রানী চন্দ্রলেখার এখনো জ্ঞান ফেরেনি। এই সুযোগ নিলেন রাজা সূর্যবর্মন। তিনি সিদ্ধান্ত নিলেন এই বীভৎস কুৎসিত সন্তানকে তিনি লুকিয়ে ফেলবেন। আমি এই কুৎসিত অভিশাপকে আমার প্রাসাদে রাখবো না। কেউ তাহলে জানতেও পারবে না যে এ আমার সন্তান। ভোর হতেই রাজা নিজের সদ্যজাত শিশুটিকে একটি ছোট্ট ঝুড়িতে রাখলেন এবং গোপনে গভীর জঙ্গলের পার্শ্ববর্তী এক নদীতে ভাসিয়ে দিলেন। এরপর রাজা রাজ্যে ফিরে গেলেন।
এবং রানী চন্দ্রলেখাকে মিথ্যা কথা বললেন যে তিনি মৃত সন্তান জন্ম দিয়েছেন। এদিকে সেই ঝুড়ি বেশি দূর ভেসে যায়নি। গভীর বনের কাছাকাছি এক সরল কাঠুরিয়া তার কুটিরের কাছে নদীতে কাঠ সংগ্রহ করছিল। সে সময় সে সেই ঝুড়িটি দেখতে পায়। এ কি, নদীর জলে ওটা কি ভেসে আসছে? মনে হচ্ছে কোনো একটা ঝুড়ি। কাঠুরিয়া ঝুড়িটি টেনে তুলতেই শিশুটিকে তিনি দেখতে পেলেন। তার চেহারা দেখে তিনি মুহূর্তের জন্য ভয় পেয়ে গেলেন। ও সৃষ্টিকর্তা, এ কেমন শিশু! এমন কুৎসিত রূপ, পাকা চুল, চামড়া কুচকানো। এ নিশ্চয়ই কোনো পাপের ফল। কিন্তু কাঠুরিয়ার হৃদয় ছিল নরম। এত ছোট্ট একটি শিশুকে তিনি একা জঙ্গলে ফেলে যেতে পারলেন না। ছি ছি, আমি এ কি ভাবছি? এ তো শুধু এক শিশু। এর কপাল এত খারাপ কেন? নিশ্চয়ই এর বাবা মা খুব কষ্টে আছে, কিন্তু এই চেহারা দেখে কেউ একে গ্রহণ করবে না। না, আমি একে রক্ষা করব। আমি একে আমার সন্তানের মতোই লালন পালন করব। এরপর কাঠুরিয়া শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে গেলেন আর তার নাম দিলেন অভিশপ্ত। অভিশপ্ত, তুমি আমার সন্তান। আমি তোমাকে পৃথিবীর সমস্ত খারাপ দৃষ্টি থেকে লুকিয়ে রাখব। তোমাকে কেউ দেখুক তা আমি চাই না। লোকে দেখলে ছি ছি করবে, ভয় পাবে। কাঠুরিয়া অভিশপ্তকে কখনো বাড়ির বাইরে বের করতেন না। তিনি নিজের সমস্ত স্নেহ ভালোবাসা দিয়ে তাকে বড় করতে লাগলেন। দেখতে দেখতে 10টি বছর কেটে গেল। অভিশপ্ত এখন 10 বছরের বালক। তার শরীরে কুৎসিত ভাব ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে। সেই কালো চামড়া এখন ফর্সা হতে শুরু করেছে। পাকা চুলগুলো কুচকুচে কালো হয়ে গেছে। কাঠুরিয়া এসব দেখে কিছুই বুঝতে পারতেন না, শুধু ভাবতেন বিধাতা অবশেষে দয়া করেছেন। অভিশপ্ত, আজ তোমার শরীরের রং কত সুন্দর হয়ে গেছে। তুমি একেবারে আমার ছেলে। বাবা, তুমি আমাকে কেন বাইরে যেতে দাও না? সবাই বাইরে খেলা করে, আমি কেন খেলতে যেতে পারি না? না বাবা, এই জঙ্গল অনেক বিপদ। তুমি ঘরেই থাকো, আমি তোমার জন্য ফল আর খাবার এনে দেব। একদিন কাঠুরিয়া গভীর বনে কাঠ কাটতে গেলেন। অভিশপ্ত জেদ করলো যে সেও বাবার সঙ্গে যাবে। কাঠুরিয়া তাতে রাজি হল। অভিশপ্ত যখন জঙ্গলের ঠিক মাঝখানে পৌঁছলো, তখন দুপুর হলো। সূর্য তার মাথায় তেজ ঢালতেই অভিশপ্তের শরীরে অদ্ভুত এক জ্বালা যন্ত্রণা শুরু হলো। ও বাবা, আমার গা জ্বলছে। আমার ভিতরে যেন কেমন মনে হচ্ছে। এসব কি হচ্ছে?
আমি তো কিছুই বুঝছি না। অভিশপ্ত, এসব তুমি কি বলছো? তোমার কি হয়েছে? মুহূর্তের মধ্যে অভিশপ্তের সুন্দর রূপ বদলে গেল। তার শরীর বড় হলো, দাঁতগুলো ভয়ঙ্কর হয়ে উঠল, চামড়া কালো ও শক্ত হয়ে গেল। সে এক ভয়ানক রাক্ষসে পরিণত হলো। এ কি অভিশপ্ত? তুমি মানুষ নও, তুমি এক রাক্ষস। অভিশপ্ত নিজেও হতভম্ব। সে নিজেই নিজেকে চিনতে পারছিল না। রাক্ষসের রূপে সে আতঙ্কিত হয়ে পড়ল। এ কি হলো আমার? আমি তো বিশ্বাস করতে পারছি না, এটা আমার সাথে কি হলো? আমি রাক্ষসে কিভাবে পরিণত হয়ে গেলাম? কাঠুরিয়া সেই ভয়ঙ্কর রূপ দেখেও তার পুত্রকে ফেলে যেতে পারলেন না। তিনি তাকে দ্রুত বাড়ির দিকে টেনে নিয়ে গেলেন। ঘরে ফিরে কিছুক্ষণ পরেই সেই রাক্ষস রূপ উধাও হয়ে গেল। অভিশপ্ত আবার তার স্বাভাবিক রূপে ফিরে এলো। বাবা, এসব কি হচ্ছিল আমার সাথে? আর এমনটা হয় কেন? এর কারণ কি? আমি জানি না অভিশপ্ত, তুমি কেন দুপুরের সময় এমন রাক্ষসে পরিণত হয়ে গেলে। তুমি ভয় পেও না বাবা, কিন্তু কেন এমনটা হচ্ছে? আমি কি সত্যি কোনো অভিশাপ নিয়ে জন্মেছি? না বাবা, তুমি আমার ভালো ছেলে। এটা হয়তো কোনো দৈবলীলা। কিন্তু এই ঘটনা প্রায় রোজই ঘটতে লাগলো। প্রতিদিন দুপুরের ঠিক আগে অভিশপ্ত রাক্ষসে পরিণত হতো এবং কিছুক্ষণ পর আবার স্বাভাবিক হতো। কাঠুরিয়ার মনে ভয় বাড়ছিল আর অভিশপ্ত হয়ে উঠেছিল অতিষ্ঠ। একদিন দুপুরে অভিশপ্ত ঘর ছেড়ে জঙ্গলে একা চলে গেল। দুপুর হতেই তার শরীরে সেই যন্ত্রণা শুরু হলো। সে রাক্ষসের রূপে পরিণত হলো। হে বিধাতা, আমি কি পাপ করেছি? কেন আমার এই অবস্থা? কেন আমি অন্য শিশুদের মতো স্বাভাবিক নই? আমার রূপ বদলে যায়, আমার পরিচয়ও বদলে যায়। আমি শান্তি চাই। হঠাৎ সেই ঘন বনের মধ্যে এক কণ্ঠস্বর ভেসে এলো। শান্তি, তুমি শান্তি চাও রাজপুত্র? কে 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 কথা বলছো? আমার সামনে এসো। কে এই জঙ্গল থেকে কথা বলছো? আমি তোমার ভাগ্যের নিয়ন্তা অভিশপ্ত। তোমার রূপ এখন সুন্দর হয়েছে, কিন্তু তোমার ভাগ্য এখনো যে বদলায়নি। এরপর কুচকানো চামড়ার সেই রাক্ষসী বুড়ি তার সামনে এসে দাঁড়ালো। বুড়িমা, তুমি কে? তুমি কি জানো আমার বিষয়ে? আমি সব জানি রাজপুত্র। তোমার আসল পরিচয়, তোমার জন্ম আর তোমার অভিশাপের কারণ। অভিশাপ? এ তুমি কি বলছো বুড়িমা? আমার আবার কিসের অভিশাপ? তুমি কোনো সাধারণ কাঠুরিয়ার সন্তান নও। তুমি হলে রাজা সূর্য বর্মনের ছেলে। তুমি রাজপুত্র অভিশপ্ত। এ তুমি কি বলছো? আমার বাবা তো কাঠুরিয়া। না অভিশপ্ত, তোমার জন্মদাতা রাজা সূর্য বর্মন চরম অহংকারী ছিলেন। তিনি কুৎসিত আর গরিবদের ঘৃণা করতেন।
আজ থেকে 10 বছর আগে তিনি আমাকে বুড়ি কুৎসিত বলে অপমান করেছিলেন। সেই পাপের ফল হিসেবে আমি অভিশাপ দিয়েছিলাম যে তোমার জন্ম হবে এক বৃদ্ধের রূপে। তাহলে আমার বাবা আমাকে ছেড়ে দিলেন কেন? তোমার বাবা রূপ দেখে আতঙ্কিত হয়েছিলেন। তিনি তোমাকে জলে ভাসিয়ে দিয়ে রানীকে মিথ্যা বলেছিলেন যে তুমি মৃত। অহংকারের কাছে কৃতিত্ব হেরে গিয়েছে। আর শোনো রাজকুমার, যতদিন তোমার জন্মদাতা রাজা সূর্য বর্মন নিজের পাপ, নিজের অহংকার এবং তোমাকে প্রত্যাখ্যান করার ভুল স্বীকার না করবেন, ততদিন তুমি দুপুরের আলোয় রাক্ষসে পরিণত হবে। তোমার রাক্ষস রূপ তারই অহংকারের প্রতীক। এদিকে রাজা সূর্য বর্মন এখন বৃদ্ধ। তার অহংকার এখন অনুশোচনায় পরিণত হয়েছে। সন্তান না পাওয়ার শোকে রানী চন্দ্রলেখা আগেই মারা গেছেন। রাজ্যে এখন শুধু রাজার নিঃসঙ্গতা। রাজ্যে গভীর জঙ্গলের রাক্ষস নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে যে দিনের বেলায় আবির্ভূত হয়। রাজা সূর্য বর্মন কিছু বিশ্বস্ত প্রহরী নিয়ে সেই গভীর জঙ্গলে প্রবেশ করলেন। ঠিক সেই সময় দুপুর হতে শুরু করেছে। অভিশপ্ত রাক্ষসের রূপে অপেক্ষায় ছিল। যখন সে রাজাকে প্রহরীদের সঙ্গে আসতে দেখলেন, তখন তার রাক্ষস রূপ আরো হিংস্র হয়ে উঠল। ওই দেখো প্রহরী, ওই তো সেই রাক্ষস। কে তোমরা? আমার শান্তিতে ব্যাঘাত ঘটাতে এসেছো? রাজকুমার অভিশপ্ত যখন রাক্ষস রূপে রাজার খুব কাছে এলো, তখনই তার সামনে এসে দাঁড়ালেন সেই রাক্ষসী বুড়ি। রাজা সূর্য বর্মন, তুমি যার সামনে দাঁড়িয়ে আছো সে তোমারই পাপের ফল। বুড়ি, তুমি তুমি ফিরে এসেছো? আমি তো ছিলামই। চিনতে পারছো তোমার অভিশাপকে? এই রাক্ষস আর কেউ নয়, এ তোমারই পুত্র, তোমার সেই কুৎসিত সন্তান যাকে তুমি জলে ভাসিয়ে দিয়েছিলে। আমার পুত্র? এ অসম্ভব। আমি এ বিশ্বাস করি না। এ কিছুতেই হতে পারে না। তুমি আমার বাবা। তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। কেন? শুধু আমি কুৎসিত ছিলাম বলে? হ্যাঁ পুত্র, আমি সেই পাপী, আমি সেই অহংকারী। আমার রূপের গর্ব আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি তোমার মাকে মিথ্যা বলেছিলাম। আমি ক্ষমাহীন অপরাধ করেছি। তুমি কি সত্যি অনুতপ্ত, নাকি এটাও তোমার ঘোর চক্রান্ত? আমি এই সিংহাসন, এই সম্পদ, সব কিছুর বিনিময়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আমি স্বীকার করছি আমার অহংকারী আমার সর্বস্ব কেড়ে নিয়েছে। আমি কুৎসিতকে অপমান করেছি, আমি গরিবকে ঘৃণা করেছি। এই সবই আমার ভুল। তুমি আমার সন্তান, অভিশাপ নিয়ে জন্মালেও তুমি আমার রক্ত। আমাকে ক্ষমা করে দাও পুত্র। রাজার হৃদয় থেকে যখন এই অকপট স্বীকারোক্তি বেরিয়ে এলো,
ঠিক তখনই বুড়ির অভিশাপের প্রভাব কমতে শুরু করলো। রাজা, তুমি অবশেষে তোমার পাপ স্বীকার করেছো। তোমার অহংকার আজ চূর্ণ হয়েছে। অভিশাপ থেকে রাজকুমার এখন মুক্ত। চোখের পলকে রাজকুমার অভিশপ্তের রাক্ষস রূপ দূর হয়ে গেল। সে স্বাভাবিক সুদর্শন যুবকের রূপে ফিরে এলো। তার চেহারায় এখন আর কোনো কুৎসিত ভাব নেই। এরপর রাজা সূর্য বর্মন তার পুত্র অভিশপ্তকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে গেলেন। অভিশাপ থেকে মুক্তি পাওয়ার পর রাজকুমার আর কোনো দিন রাক্ষসে পরিণত হননি। রাজা তার বাকি জীবন অহংকার ত্যাগ করে সকলের প্রতি ভালোবাসা ও সমবেদনা দেখিয়ে রাজত্ব করতে লাগলেন। তিনি বুঝতে পেরেছিলেন আসল সৌন্দর্য হৃদয়, বাইরের রূপে নয়। এইভাবেই অভিশপ্ত রাজকুমার তার অভিশাপ থেকে চিরতরে মুক্তি পেলেন। তোমরা যারা আমাদের আগের ভিডিওতে এত সুন্দর সুন্দর নাম কমেন্ট করেছিলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমাদের আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলে মালদা ওয়েস্ট বেঙ্গল থেকে নাসিবা কুইন। চুপ কর হতচ্ছাড়া, একটা নামও যে ঠিক মতো বলতে পারিস না। এটা নাসিবা না রে, এটা নাফিসা কুইন। এ মা, বুড়িমা, তুমি তো সত্যিই বলেছ। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ। তাহলে তুমি ঠিকঠাক করে নামগুলো বলে দাও, কে কে আমাদের ভিডিওতে কমেন্ট করেছে। এই বয়সে এসে আমাকেই দেখছি সব কাজ করতে হবে। কি আর করা যাবে, তোর দ্বারা যখন এইটাও হবে না, আমাকেই তো করতে হবে। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলে নাফিসা কুইন মালদা ওয়েস্ট বেঙ্গল থেকে, রেশমা আক্তার লক্ষ্মীপুর জেলা থেকে, মমতা রজক উত্তর দিনাজপুর থেকে, বাংলাদেশ থেকে এমডি বাইজিৎ, বিপ্লব কলকাতা থেকে, আরোহী জান্নাত ঢাকা থেকে। বুঝলি আহম্মক, এইভাবেই বলতে হয়। কি দেখছো বাচারা, ঝটপট গিয়ে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে এসো। আর তার সাথে সাবস্ক্রাইবও করতে ভুলো না কিন্তু, তাহলে আমরা পরের ভিডিওতে তোমাদের নাম আমাদের ভিডিওতে উল্লেখ করব।